প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাব সাদাত হোসেনের লেখা গল্প বিলবোর্ড। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। প্রতিদিন সে একই বাস স্ট্যান্ড, সেই একই সময় সকাল ৮টা, আর তারপর যাত্রীদের সেই একই দীর্ঘ লাইন। আকিবের ঘুম ভাঙে ভোর ৭টা ২৫ বা ৩০-এ। সে যখন বাসা থেকে বের হয় তখন তার ডান হাতে থাকে অফিসের ব্যাগ, বাঁ হাতে ব্রাশ, মুখের ভেতর সে দৌড়ায়। বুয়া রোজ রাতে রান্নার সময় ব্যাগের ভেতর পানির বোতল গুজে দেয়। আকিব বাস স্ট্যান্ডে গিয়ে কুলি করে, মুখে পানির ঝাপটা দেয়। তারপর বোকা বোকা চোখে এদিক সেদিক তাকায়। তারপর দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যাত্রী লাইনের পেছনে গিয়ে দাঁড়ায়। দৃশ্যটা চেনা, রোজকার। আজকাল কেউ আর এসব পাত্তা দেয় না, এমনকি কাজল কালো চোখে আর বাঁশির মতো লম্বা নাকের মেয়েটাও না। সে দাঁড়িয়ে থাকে দীর্ঘ লাইনের সামনে, এখনো আছে, রোজ যেমন থাকে। কোনো দিকে তাকায় না সে, আনমনে তাকিয়ে থাকে নিজের পায়ের নখের দিকে। আকিবও তাকায় না তার দিকে, তার তাকানোর মানুষ আছে। ওই যে ওইখানে, মাথা উঁচু করলেই দেখা যায়। বাসস্ট্যান্ডের ঠিক মাথার ওপর আকাশ ঢেকে দাঁড়িয়ে আছে বিলবোর্ডটা। সে সেখানে মাথা উঁচু করে তাকায়। বিলবোর্ডে চোখ পড়তেই রোজকার মতোই মুগ্ধ গলায় অস্পষ্ট বলে, ইস, কি সুন্দর! এমন সুন্দর কেউ হয়? ওই মেয়েকে আপনার সুন্দর মনে হয়? আপনার রুচির তো দেখি দুর্ভিক্ষ ভাই। আকিব পেছন ফিরে তাকায়। কানে দুল পরা ছেলেটা তার দিকে তাকিয়ে হাসছে। গলা ভর্তি চেইন, বাঁ হাতের কবজিতে নানা রকম ব্যাসলেট। কখন পেছনে এসে দাঁড়িয়েছে কে জানে। তবে আকিবকে ভালোই বিব্রত করে ফেলতে পেরেছে সে। আকিব ফ্যাফে করে হাসছে। কি বিচ্ছিরি কাণ্ডই না ঘটে গেল। সে কি তবে শব্দ করেই বলে ফেলেছিল কথাগুলো? ধ্যাত, কি যে সব করে ফেলে মাঝে মাঝে। ভীষণ অপ্রস্তুত লাগছিল নিজেকে, কিন্তু কি আর করা, হলোই না হয় তার রুচি খারাপ। তারপরও বিলবোর্ডের ওই মেয়েটার দিকেই তাকিয়ে থাকে সে, তাকিয়ে থাকবেও। প্রয়োজন হলে সারা দিন তাকিয়ে থাকবে, তাতে কার কি। বাস এলে সে গুটি গুটি পায়ে উঠে পড়ে। ডান পাশ থেকে মুখ ফিরিয়ে সাবধানে বাসে ওঠে। তারপর সোজা পেছনের সিটে, জানালার পাশে। জানালায় ঘাড় ঘুরিয়ে বিলবোর্ড দেখে, যতক্ষণ দেখা যায়। কিন্তু কখনো ডান পাশে তাকায় না, অন্তত দ্বিতীয় সারিতে তো নয়ই। ওইখানে ওই মেয়েটি বসে, কাজল চোখের মেয়েটি। অমন গাঢ় করে কাজল পরতে কতদিন কাউকে দেখেনি সে। তারপরও তাকায় না। মেয়েটা রোজ ওখানে বসে। অদ্ভুত ব্যাপার হলো, তার পাশের সিটটা ফাঁকাই থাকে সব সময়। কারণ একাই দুখানার টিকিট কাটে সে, যেন কাউকে কখনোই পাশে বসতে দেবে না। সমস্যা হচ্ছে, বাস চলতে শুরু করলেই ধীরে ধীরে বিলবোর্ডটা পেছনে চলে যায়, দূর থেকে দূরে। আর তারপর একসময় ঝাপসা হয়ে যায়, অদৃশ্যও। আকিবের মনে পড়ে প্রথম দিনের কথা, অফিসের প্রথম দিন। ১ তারিখে তার জয়নিং ডেট ছিল, কিন্তু ৩১ তারিখ রাত অবধিও সে ছিল গ্রামের বাড়িতে। তার আগের রাতে ক্লান্তিকর এক বাস জার্নিতে জরুরি কাজে বাড়ি গিয়েছিল, ফিরল পরের রাতেই। টানা নির্ঘুম বাস যাত্রা। ঢাকায় যখন ফিরল তখন ভোরের আলো ফুটছে। মেসে পৌঁছে কোনো মতে কাপড়টা বদলেই আবার ছুটল অফিসের উদ্দেশ্যে। অফিসের প্রথম দিন, সেই একই বাস স্ট্যান্ড, একই বাস, এবং এই সময়ের সেই শুরু। সে ঢুলুঢুলু চোখে ধপ করে এসে বসে পড়ল সিটে। তারপর ঘোরের মধ্যেই মাথা এলিয়ে দিল পাশে। সেখানে কারো কাঁধ না জানালার কাজ বুঝতে পারার ওই ফুসরটুকু যেন আর রইল না তার। তারপর ঘুমিয়ে গেল নিমিষে। ঘটনা ঘটল তার খানিক বাদেই। প্রথমে আলতো হাতের ধাক্কা, তারপর আরো খানিক, তারপর আরো, এবার বেশ জোরে। আকিব
প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকালো অর্ধেক চোখে, যেন কিছুতেই পুরো চোখ খুলতে পারছে না সে। ঘুমে জড়িয়ে যাচ্ছে চোখের পাতা। তবুও এলোমেলো কণ্ঠে বলল সে, কি হলো? মাত্র 5টা মিনিট একটু ঘুমাতে দিন না প্লিজ। জাস্ট 5 মিনিটস। প্রচণ্ড ক্লান্ত আমি, কিছুতেই চোখ মেলে রাখতে পারছি না। 5 মিনিট পর ঠিক সটান বসে যাব। মেয়েটা হতভম্ব চোখে তাকিয়ে রইল। এমন অসভ্য উদ্ভট কথা এর আগে কখনো শুনিনি সে। এমন আচরণও কাউকে কখনো করতে দেখেনি। কি ভয়ঙ্কর! সাকিবের দিকে কটমটো চোখে তাকালো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এটা কি ধরনের কথা? আকিব কিছু বলল না। সত্যি সত্যি তার মাথা কিংবা শরীর কিছুই তখন নিয়ন্ত্রণে নেই। অনেক চেষ্টা করা সত্ত্বেও সোজা হয়ে বসতে পারছিল না সে। মাথাটা ঢলে পড়ছিল লাউয়ের লতার মতো। মেয়েটি আচমকা সজোরে ধাক্কা দিয়ে তার কাঁধ থেকে আকিবের লতানো মাথাটা সরিয়ে দিল। তাতে অবশ্য তার ঘুমের ঘোর পুরোপুরি কাটল না। সে ঘুম জড়ানো গলায় গৌরগ্রস্ত ভঙ্গিতে হাতের 5 আঙ্গুল তুলে বলল, 5 মিনিট, মাত্র 5 মিনিট। তারপর উঠে যাব। আমি গত দুদিন দুরাত এক ফোঁটা ঘুমাইনি। ভয়াবহ বিপদে পড়েছিলাম। আজ আমার অফিসের প্রথম দিন, তাই এ অবস্থায়ও ফিরে আসতে হয়েছে। বিশ্বাস করুন প্লিজ। মেয়েটা এবার আর কিছু বলল না, তবে জানালার পাশের সিট ছেড়ে উঠে দাঁড়ালো। এরকম অসভ্য, অভদ্র, বখাটে কোনো ছেলে এর আগে কখনো দেখেনি সে। তবে শুনেছে এরা ভয়ঙ্কর হয়, ভীষণ ভয়ঙ্কর। ফলে এর পাশ থেকে উঠে যাওয়াই মঙ্গল। কিন্তু এদিক সেদিক তাকিয়ে খুব হতাশ হতে হলো তাকে। বাসে আর কোনো সিট ফাঁকা নেই। তারপরও দাঁতে দাঁত চেপে কটমটো করে বলল, সরুন আপনি, সরুন, আমাকে বেরোতে দিন। বলে সামান্য থামল সে। তারপর গজগজ করতে করতে জায়গা ছাড়ল। কোথা থেকে যে আসে এরা, যত্ত সব। আকিব তার ওই কথা শুনল কিনা বোঝা গেল না। সে তখনও চোখ বন্ধ করে ঢুলছে। ঢুলতে ঢুলতেই হাঁচড়ে পাচড়ে জানালার পাশের সিটে গিয়ে বসল এবং তারপর মুহূর্তেরও ভগ্নাংশের মধ্যেই তলিয়ে গেল গভীর ঘুমে। একবার তাকিয়েও দেখল না যে মেয়েটি আর বসলই না, বরং একা দাঁড়িয়ে রইল বাসের হ্যান্ডেল ধরে। ওই পুরো বাসে ওই একটি মাত্র মানুষই দাঁড়িয়ে রইল বাকি পথটুকু। আকিব তখন গভীর ঘুমে নিমগ্ন, তবে জানালার কাছে বারবার মাথা ঠুকে যাচ্ছিল তার। হয়তো সে কারণেই একবার চোখ মেলে তাকালো, আর সঙ্গে সঙ্গে চোখ পড়ল মেয়েটির চোখে। সেই চোখে রাজ্যের রাগ, ক্ষোভ, ক্রোধ, ঘৃণাও কি? আকিব জানে না, জানার অবস্থাও নেই তার। সে আবার ঘুমিয়ে পড়ল, যেন কোনো কিছুতেই কিছু যায় আসে না তার। বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই কিছু নিয়ে। থাকবেই বা কি করে? গত দুদিন দুরাতের বিরামহীন ছুটাছুটিতে ভীষণ ক্লান্ত সে। আকিব ঘুমিয়েছে মুখ হা করে। কোথা থেকে একটা মাছি এসে বার কয়েক তার সেই হা করা মুখের চারপাশ দিয়ে বনবন করে উড়ে গেল। নাকের ডগায়, ঠোঁটে, কপালে বসল। একবার বোধহয় চট করে ঘুরে এলো মুখের ভেতরটাও। কিন্তু এর কিছুই টের পেল না সে, বরং পড়ে রইল সংজ্ঞাহীনের মতো। ভাগ্য ভালো যে লাস্ট স্টপে নামবে সে, না হলে কোথায় চলে যেত কে জানে। তারপরও বাস থামার প্রায় মিনিট 20 বাদে কাউন্টার তাকে ডেকে তুলল। বলল, আপনার কি মলম পাটি ধরছে নাকি? আকিব লম্বা হাই তুলতে তুলতে বলল, চলে এসেছি তাহলে? চইলে আসছি মানে কি? আমরা তো আবার টিরিপ লইয়া মোহাম্মদপুরের দিকে যাওয়া ধরব। আকিব তরাক করে লাফিয়ে উঠে পড়ল। ততক্ষণে বাস আবার ফিরতি পথে চলতে শুরু করেছে। ফলে চট করে কোনো মতে লাফিয়ে নামল সে। কিন্তু তার ঘুম যেন তখনও পুরোপুরি ভাঙেনি। ঢুলু ঢুলু চোখেই অফিসে ঢুকল সে। আর ঘুম ভাঙল সঙ্গে সঙ্গেই। খানিক আগে আধবোজা চোখে বাসে যে মেয়েটির কাঁধে সে ঢলে পড়েছিল, ঠিক সেই মেয়েটি যেন দাঁড়িয়ে আছে অফিসের করিডোরে। সেই মেয়েটিই তো, সেই মেয়েটিই তো। আকিব চোখ কষলে বার কয়েক তাকালো।
ঘটনা বোঝার চেষ্টা করল। তারপর চমকে উঠল ভূত দেখার মতো। হ্যাঁ, সেই মেয়েই, কোনো ভুল নেই। ওই যে মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে, কপাল কুঁচকে। এবার পুরোপুরি ঘুম ছুটে গেল তার। সে চকিতে চলে গেল আড়ালে। তারপর এইচআর থেকে নিজের কাজ বুঝে নিতে লাগলো। ডেস্কও, কিন্তু বিধিবাম। বসতে গিয়ে দেখে তার জায়গা পড়েছে মেয়েটির ঠিক পাশের ডেস্কেই। এমনকি সেও জয়েন করেছে আজই। আকিবের ডান পাশে তার ডেস্ক। কি অদ্ভুত কাণ্ড! এমনও হয় নাকি? আকিব অবশ্য ডান পাশে তাকানো বন্ধ করে দিল পুরোপুরি। বিষয়টি কেউ কেউ লক্ষ্যও করেছে, জিজ্ঞেসও করেছে এটা সেটা। আকিব তখন কাতর কণ্ঠে উত্তর দিয়েছে, ঘাড়টা বোধহয় ঘুমের মধ্যে উল্টাপাল্টা পড়েছিল। সেই থেকে ব্যথা, ভীষণ ব্যথা। ডান দিকে ঘোরাতেই পারছি না, অনেক চেষ্টা করেও না। আকিবের সেই ব্যথা আর সারে না। ডান দিকেও আর তাকানো হয় না তার। কিন্তু কাজ হয়, নিঃশব্দ কাজ। প্রয়োজন পড়লে নিজের ফাইলগুলো কখনো পাশের টেবিলে গিয়ে দিয়ে আসে না সে, বরং পিয়ন মান্নানকে ডাকে। তারপর বলে দিয়ে আসতে। মান্নান মুখ টিপে হাসে, বলে, এই কয় গজ মাত্র জায়গা স্যার, তারপরও আমারই লাগে। আকিব উত্তর দেয় না। তবে শুধু মান্নান না, তার এই কাণ্ড দেখে আরো অনেকেই হাসে, টিকা টিপ্পনিও কাটে। কি হয়েছে জানতে চায়, কিন্তু আকিব জবাব দেয় না। এমনকি তাকায়ও না ডান দিকে, কখনোই না। এবং ওপাশ থেকে একজন তাকায় না বাদিকেও। কিন্তু রোজ সে একই বাস, একই সময়, একই দীর্ঘ লাইন, একই অফিস ও ডেস্ক। সময় চলে যায় দ্রুত, কিংবা খুব ধীরে। দিন, মাস, বছরও কি? আকিব জানে না। সে কেবল জানে অদ্ভুত ও অলঙ্ঘনীয় এক দ্বিধায় দেয়াল তৈরি হয়েছে তাদের মধ্যে। সেই দেয়াল কখনো ভাঙবে না, কখনোই না। আকিব আজও অফিসে ঢুকল। বড় স্যার হঠাৎ ডাকলেন, আকিব, এখন থেকে লিনার প্রজেক্টটাও তোমাকেই দেখতে হবে, যতদিন না ওর জায়গায় অন্য কাউকে আমরা রিক্রুট করছি। এই সময়টায় আকিবের চোখে ঘুম লেগে থাকে। ঘুম কাটতে সময়ও লাগে, কিন্তু বড় স্যারের কথায় আজ চট করে ঘুম কেটে গেল তার। যেন এক ঝটকায় চোখ তুলে তাকালো সে। কেন স্যার? ও, তুমি এখনো জানো না? লিনা তো কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে গেছে। ও অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, সবাই তো জানে। জি, হুম, বলে সামান্য থামলেন বড় স্যার। তারপর বললেন, কি সমস্যা তোমাদের? এতদিন ধরে একসঙ্গে কাজ করছো, অথচ। আকিব বড় স্যারের কথা শেষ করতে দেয় না। হঠাৎ মিনমিন করে বলে, উনি কবে যাচ্ছেন স্যার? নেক্সট উইকে। তুমি কিন্তু তার আগেই ওর থেকে কাজগুলো বুঝে নিও। আকিব কাজগুলো বুঝে নেয়। লিনার সঙ্গে তার কথা হয়, আবার হয়ও না। তারা কেউ যেন কাউকে পারতপক্ষে কিছু জিজ্ঞেস করে না। একটা বিদঘুটে অস্বস্তি, কিংবা ক্ষোভ, কিংবা দ্বিধার দেয়াল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দুজনের মাঝখানে। কিন্তু দুপুরবেলা লাঞ্চ শেষে ডেস্কে ফিরে আকিব হঠাৎ ডান পাশটায় তাকায়। আর তখনই বুকটা ধক করে ওঠে তার। ডেস্কটা ফাঁকা। লিনার লাঞ্চ তাহলে শেষ হয়নি এখনো? নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে সে। কিন্তু লিনা আর ফিরে আসে না, বরং সারাদিন তার ডেস্কটা ফাঁকাই পড়ে থাকে, শূন্য। আকিব অবশ্য কাউকে কিছু জিজ্ঞেসও করে না, কি দরকার? পরদিন কাক ভরে ঘুম ভেঙে যায় আকিবের। সে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। 7টার বাস শেষে 8টার বাসের লাইন দীর্ঘ হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর। কিন্তু সে হঠাৎ আবিষ্কার করে ওই লাইনের সামনের সেই একই দৃশ্যটা আর নেই। নেই সেই মানুষটাও, সেই কাজল কালো চোখ আর লম্বা বাঁশির মতো নাকের মেয়েটা। সেই একই বাস, সেই একই লাইন, একই সময়। অথচ সেই মানুষটি কেবল নেই। চেনা ও চিরন্তর এক দৃশ্যের সেই মানুষ, দ্বিধা ও দ্বন্দ্বের সেই মানুষ, নাকি মায়া ও মোহ? কিন্তু তা কি করে হয়? আকিব তো কখনো ঠিক করে তাকায়নি তার দিকে। তাহলে তাহলে সেই মেয়েটি হঠাৎ নেই বলে কেন এমন লাগছে তার? আকিব চারপাশে তাকায়। হঠাৎই যেন সব অচেনা লাগে।
ভীষণ অচেনা, যেন এসবের কোনো কিছুই কখনো দেখেনি সে, কাউকেই না। এমনকি ওই যে তার মাথার উপর সেই বিলবোর্ড, সেই বিলবোর্ডটার দিকেও একবারের জন্য মাথা তুলে তাকাতে ইচ্ছে করে না তার। বিলবোর্ডের পরীর মতো মেয়েটার দিকেও না। যেন এসব বেমালুম ভুলে যায় সে, বরং গুটি গুটি পায়ে বাসে উঠে। তারপর খুব দ্বিধা, শঙ্কা ও সংশয় নিয়ে আর চোখে তাকায় ডান দিকের দ্বিতীয় সারির সেই সিটটার দিকে। কে ওখানে? কেউ কি আছে? এবার ঝট করে পুরোপুরি মুখ তুলে তাকায়। একটা বুড়ো লোক বসে আছে সেখানে। তার পাশে ফ্রক পরা ছোট্ট এক মেয়ে। আকিব চুপচাপ পেছনের সিটে গিয়ে বসে। তারপর তাকিয়ে থাকে, তাকিয়েই থাকে নিঃশব্দ জানালায়। রোজ তাকিয়ে থাকে। ১, ২, ৩ দিন। সময় কেটে যায় নিঃশব্দে, নৈঃশব্দে, কিংবা কে জানে, হয়তো শব্দেও। কিন্তু সেই শব্দ হয়তো সে ছাড়া আর কেউ শুনতে পায় না, কেউ না। কিন্তু এই ৩ দিনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আকিব আজকাল আর বাদিকে তাকায় না। সে বরং তাকিয়ে থাকে ডান দিকেই, দিনমান। যেন ওখানে কিছু একটা আছে, কেউ একজন আছে। বাসের ওই ডান পাশের সিটটাতে, কিংবা তার ডান পাশের ডেস্কে। কিন্তু ৩ দিন ধরেই বাসের সেই সিটটাতে অন্য কেউ বসে। তার ডান পাশের ডেস্কটা ফাঁকা, শূন্য। আকিব কাউকে কিছু জিজ্ঞেস করে না, করবেও না, যেন পারে না সে। কিন্তু সেদিন দুপুরে খাবার টেবিলে হঠাৎ মান্নান এসে উদয় হলো। তারপর বলে, স্যার, লীনা ম্যাডাম বিদেশ যাইব তো, সেই জন্য আগে থেকে ছুটি নিছে। কেনাকাটা করণ লাগবো, আরো অনেক গোছগাছের কাম আছে। এই জন্য সে আর একদিন খালি অফিসে আইব, যাওনের আগের দিন সবার কাছ থেকে বিদায় নিতে। আকিব ম্লান হাসে। ও আচ্ছা। মান্নান পকেট থেকে একটা কার্ড বের করে আকিবের হাতে দেয়। তারপর বলে, লীনা ম্যাডাম বলছে প্রজেক্টের কাজে যদি কিছু জানতে দরকার হয় তাহলে যেন তার এই কার্ডের নাম্বারে ফোন দেন। আচ্ছা, বলে নির্লিপ্ত ভঙ্গিতে কার্ডখানা পকেটে রেখে দেয় আকিব। তারপর অফিসের কাজ করে, বাড়িতে ফোন করে। নাইমুল নামের যে ছেলেটার সঙ্গে অফিসের নিচ থেকে কখনো কথা বলেনি, তাকে ডেকেও গল্প করে বেশ কিছুক্ষণ। মোড়ের চায়ের দোকানে দাঁড়িয়ে চা খায়, সিগারেটও। তারপর গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় ফেরে, যেন কোথাও কিছু হয়নি, সবকিছুই স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। কিন্তু গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার, কেমন অস্থির লাগতে থাকে, প্রচণ্ড অস্বস্তিও। তারপর বসে থাকে দীর্ঘ সময়, বুঝতে পারে না কি করবে। কেন এমন লাগছে তার? এমন শূন্য, একা, ফাঁকা। কি হয়েছে? আচমকা আলো জ্বালে আকিব। তারপর হাতিপাতি করে খোঁজে কাঠখানা, দুপুরে মান্নান যে দিয়েছিল। তারপর লিনার নাম্বারটার দিকে তাকিয়ে থাকে, নিষ্পলক, দীর্ঘ সময়। কি করবে এখন সে এই এত রাতে? অনেক ভেবেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শেষ অবধি কার্ডটা রেখে দেয়, শুয়ে পড়ে আলো নিভিয়ে। কিন্তু ঘুম আসে না, বরং বুকের ভেতর নাম না জানা এক পাখি ডানা ঝাপটাতে থাকে, ভেঙে চুরে ফেলতে থাকে বুকের এপার ওপার। আকিব আবার উঠে বসে, আলো জ্বালে, কাঠটা আবার হাতে নেয়। তারপর কি যেন কি ভাবে। তারপর হঠাৎ লিনার নাম্বারে অদ্ভুত এক মেসেজ করে সে। আমার আর বাসের লাইনে দাঁড়াতে ইচ্ছে করে না, লাইনের সামনে কাউকে দেখতে ইচ্ছে করে না, বাসে উঠতে ইচ্ছে করে না, বাসের সামনের সিট দুটোতে অন্য কাউকে বসতে দেখতে ইচ্ছে করে না, এমনকি অফিসেও যেতে ইচ্ছে করে না। আর ওই যে আমার ডান পাশের ডেস্কটা, যে ডেস্কটার দিকে আমি কখনো তাকাতাম না, এখন আমার সারাক্ষণ কেবল ওই ডেস্কটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় কেউ যদি ওই ডেস্কটাতে ঠিক আগের মতো বসে থাকতো, আমার দিকে না তাকালেও হতো, কেবল যদি একটু বসে থাকতো, কথাও বলতে হতো না, কেবল বসে থাকতো খানিক, তাহলেই হতো। ওই ডেস্কটা আর ফাঁকা দেখতে ইচ্ছে করে না আমার, এক মুহূর্তও না। ভীষণ কষ্ট হয়, ভীষণ। আকিব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকে সারা রাত। যদি মেসেজের কোনো উত্তর আসে, যদি একটা শব্দ লিখে পাঠাই সে, যদি ভেসে আসে কিছু কথা,
যদি জানে সে তার ব্যাকুলতা, কথকতা, কিন্তু জানে না, ফলে ভেসেও আসে না কিছু, না শব্দ, না মেসেজ, একবারের জন্যও না। ভোরের আলো ফুটতে ফুটতে বিছানা ছেড়ে উঠে পড়ে আকিব। তারপর তাকিয়ে থাকে জানালায়। ওই যে আবছায়া দালানগুলোর ফাঁক গলে আলো ফুটেছে, সূর্য উঠেছে লাল আভায়, কিন্তু তার বুকের ভেতরটা ক্রমশ অন্ধকার হতেই থাকে, থম মেরে থাকে মেঘলা আকাশের মতো। সেখানে সূর্য ওঠে না, বৃষ্টিও নামে না, শুধু মেঘের মতো ভার হয়ে রয় বুক, মেঘের মতো থমথমে কি ব্যথা। মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে, আমার কেবল জমছে আকুলতা। দূরে একটা বিলবোর্ড চোখে পড়ে। সেখানে কি কারো ছবি আছে, কিংবা কোনো লেখা, কোনো শব্দ, বাক্য, কিংবা নিখোঁজ বিজ্ঞপ্তি? আকিব জানে না, তবে তার খুব ইচ্ছে করে ওই বিলবোর্ড জুড়ে লিখে দিতে, তোমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে আমার শহর। কিংবা লিখে দিতে ইচ্ছে হয়, বিলবোর্ড নিষিদ্ধ এক শহরে বুক ভর্তি তোমাকে চাই, বিজ্ঞাপন নিয়ে ঘুরে বেড়ায়। তুমি কি সেই বিজ্ঞাপন দেখতে পাও, পড়তে পারো, পারো না? আকিব জানে না কেন তার হঠাৎ চোখ ভেঙে জল নামতে চায়, কান্না পায় ভীষণ, কিন্তু কাঁদে না সে, বরং চোখ বন্ধ করে ফেলে আচমকা। আর তার সেই বন্ধ চোখের পাতায় মুহূর্তেই ভেসে আসে লিনার কাজল কালো চোখ, অদ্ভুত স্নিগ্ধ মুখ। সে যেন নিজের অজান্তেই ফিসফিস করে বলে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কিন্তু তারপর হঠাৎই নিজেকে সামলে নেয়। এসব কি ভাবছে সে? এমন অদ্ভুত, উদ্ভট সব ভাবনা। এসব কেন ভাবছে? এর ভিত্তিই বা কি? কিচ্ছু না। সে উঠে দীর্ঘ সময় নিয়ে গোসল করে, যেন শাওয়ারের জলে ভাসিয়ে দিতে চায় সব অযাচিত দুঃখ ও দহন, যুক্তিহীন কান্না ও কম্পন। তারপর ব্রেকফাস্ট ছাড়ে, বাসা থেকে বের হয়। আর বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আচমকা বুকের ভেতরটা ছলকে ওঠে তার। লীনা মেসেজ করেছে। কি লিখেছে সে? আকিব কম্পিত হাতে মেসেজটা দেখল। সেখানে জলজল করছে একটা লাইন, আই টোল্ড ইউ টু নক মি অনলি ফর দ্য অফিসিয়াল রিজন, নাথিং এলস। আকিব দাঁড়িয়ে থাকে, বুকের ভেতরটা কেমন থমকে যায়, দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। সে চুপচাপ হেঁটে বাসস্ট্যান্ডে যায়। তারপর লাইনের পেছনে গিয়ে দাঁড়ায়, চুপচাপ, শান্ত। লাইনের মাথায় মাঝবয়সী এক মহিলা দাঁড়িয়ে। আকিবের চোখজোড়া আবার জ্বালা করে ওঠে, কেমন ঝাপসা লাগে সবকিছু। কান্না লুকাতেই কিনা কে জানে। সে মাথা তুলে তাকায় আকাশে। সেখানে সেই বিলবোর্ডটা, সেই অপরূপ রূপবতী মেয়েটা। কিন্তু সেসব কিছুই যেন দেখতে পায় না সে, শুধু ঝাপসা চোখে তাকিয়ে থাকে, শূন্য, বিষণ্ণ চোখে। সেখানে কিছুই ধরা দেয় না, কিছুই না। একটা বিলবোর্ডের ভাড়া কত? প্রশ্নটা শুনে চকিতে পেছন ফিরে তাকায় আকিব। বাঁশির মতন লম্বা নাক আর কাজল কালো চোখের মেয়েটা দাঁড়িয়ে। লিনা, সত্যিই লিনা তো? আকিব ঠিকঠাক বুঝতে পারছে না। তবে লিনা খুব স্বাভাবিক গলায় বলে, আচ্ছা, এখানে একটা বিলবোর্ডের ভাড়া কত? জি, এই বিলবোর্ডটার ভাড়া কত? ভাবছি এখানকার এই বিলবোর্ডটা আমি ভাড়া নিয়ে নেব। আকিব অবাক গলায় বলে, কেন? নিজের একটা ছবি টানিয়ে রাখার জন্য। আকিব কিছুই বুঝতে পারে না। সে বিভ্রান্তের মতো বলে, কেন? বিলবোর্ড কেন? লিনা প্রবল নির্লিপ্ততায় বলে, কারণ কেউ একজন চায়, কেউ একজন শুধু তাকেই দেখুক, শুধু তার দিকেই তাকিয়ে থাকুক, অন্য কারো দিকে নয়। কিন্তু সেই কেউ একজন সারাক্ষণ কেবল তাকিয়ে থাকে এই বিলবোর্ডটার দিকে। সেই জন্য আকিবের মাথায় কিছু ঢোকে না। সে বুঝতে পারে না কি বলবে। লিনা আবার বলে, কই, ভাড়ার কথা তো বললেন না? আকিব হড়বড় করে বলে, ৬৩ টাকা।
৬৩ টাকা? জি। না মানে ভাড়া মানে একজনের ভাড়া। বিচলিত ভঙ্গিতে বলে আকিব, যেন বুঝতে পারে না কি বলবে। তারপর আবার হড়বড় করে বলে, মানে দুজনের ১২৬ টাকা। লিনা হাসে। তার হাতে দুটো টিকিট। সে টিকিট দুখানা দেখিয়ে বলে, আমি তো বাসের ভাড়া জানতে চাইনি, বলে ঠোঁট টিপে হাসে সে। বিলবোর্ডের ভাড়া জানতে চেয়েছি। বাসের টিকিট তো আমি আগেই কেটে রাখি, সবসময় দুটো। আকিব কি বলবে ভেবে পায় না। সে বরাবরই বাসে উঠে টিকিট কাটে। ফলে কি করবে বুঝতে পারে না। বরং সন্ত্রস্ত দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। তারপর বাস আসতেই রোজকার মতো গুটি গুটি পায়ে গিয়ে উঠে বাসে। তারপর সোজা হেঁটে যেতে থাকে বাসের একদম পেছনের দিকটায়। সেখানে সে প্রতিদিন বসে। কিন্তু বাঁশির মতন লম্বা নাকের কাজল চোখের মেয়েটা আচমকা শক্ত হাতে তার হাতখানা চেপে ধরে। তারপর সামনের সেই ২ সিটের একটাতে বসে পড়ে। আকিব কি করবে ভেবে পায় না। তবে লীনা জানালার দিকে সরে বসতেই সেও চুপচাপ বসে পড়ে তার পাশে, জড়সড় ভঙ্গিতে। আর তারপর আকিবের হঠাৎ ঘুম পেতে থাকে, রাজ্যেরও ঘুম। কি অদ্ভুত এক সুবাস ভেসে আসতে থাকে কোথাও থেকে, যেন নেশাঘোর ছাতিমের ঘ্রাণ। ওই ঘ্রাণ মেখে আদ্যপ্রান্ত ডুবে যেতে ইচ্ছে করে। কিন্তু তার পাশে বসা সেই প্রথম দিনের সেই আগুন চোখের মেয়েটা যদি কিছু বলে, আবার রুষ্ট হয়ে ওঠে তখন। মেয়েটা অবশ্য তেমন কিছুই করে না, বরং আলতো হাতে হঠাৎ তার মাথাটা টেনে নেয় কাঁধে। তারপর চেপে রাখে স্নিগ্ধ এক ছোঁয়ায়। তারপর ফিসফিস করে বলে, কই, বিলবোর্ডের ভাড়ার কথা তো জানা হলো না। না হলে যে কেউ একজন শুধু অন্য কাউকে দেখবে ওখানে। আকিব জবাব দেয় না, কথাও বলে না কোনো। কি দরকার? ওই বিলবোর্ড কেন? প্রয়োজনে আর কখনো চোখ মেলেই তাকাবে না সে। বরং অজস্র বৃষ্টিপাতের শব্দ শুনতে শুনতে এই কাঁধে মাথা রেখেই বাকিটা জীবন কাটিয়ে দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা গল্প বিলবোর্ড। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।